হ্যালো স্টুডেন্টস, আজকে আমি শুরু করব একটা নতুন চ্যাপ্টার। কিন্তু আমি আমার ক্লাসের একটা রিচুয়াল তৈরি করেছি যে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা করে মোটিভেশনাল কোট বা ইম্পর্টেন্ট কিছু লেসন নিয়ে আলোচনা করব কয়েক মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম কিছু কোট আমি বলছি। তো এই ক্লাসে যে ইম্পর্টেন্ট কোট সেটা হচ্ছে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস মেক নয়েজ। ওকে, তো এক্সপ্লানেশনের প্রয়োজন নেই, খুব চুপচাপ শান্তভাবে স্থিরভাবে হার্ডওয়ার্ক করতে থাকো ডিসিপ্লিনের সঙ্গে। একদিন তোমার সফলতাই কথা বলবে, শুধু কথাই বলবে না, নয়েজ সৃষ্টি করবে। ঠিক আছে, তো এরকম জজবা, এরকম মোটিভেশন রাখতে হবে। সাইলেন্স এর মধ্যে ধীর স্থিরতার সঙ্গে পেশেন্সের সঙ্গে আমাদেরকে হার্ডওয়ার্ক করে যেতে হবে। ঠিক আছে, আজকে শুরু করব তরঙ্গের উপরিপাত, সুপারপজিশন অফ ওয়েভস। তো সুপারপজিশন বা উপরিপাত বলতে কি বোঝায়? একটির উপরে একটা পতিত হওয়া, একটার উপরে আরেকটা পড়ে যাওয়া, এই জিনিসটাকে কি বলা হয়? তরঙ্গের উপরিপাত। উপরিপাত, তো দুটো তরঙ্গ যদি একে অপরের উপর পড়ে তাহলে আমরা সেটাকে বলি তরঙ্গের উপরিপাত। তাহলে মাধ্যমের কোনো কণায় যদি একসঙ্গে একাধিক তরঙ্গ পতিত হয় তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই কি বলা হয়? তরঙ্গের উপরিপাত। ঠিক আছে, মাধ্যমের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে যদি একাধিক তরঙ্গ একসঙ্গে প্রবাহিত হয় তাহলে এই ঘটনাটাকে, একসঙ্গে একাধিক তরঙ্গ প্রবাহিত হওয়ার ঘটনাকেই আমরা বলি তরঙ্গের উপরিপাত। তো ধরো যে এইখানে এটা একটা মাধ্যমের একটা কণা, এইখান দিয়ে বিভিন্ন রকম তরঙ্গ গিয়ে একসঙ্গে পড়তে পারে। একসঙ্গে যদি অনেকগুলো তরঙ্গ পড়ে তো এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে তরঙ্গের উপরিপাত। এর একটা নীতি আছে, এটাকে কি বলা হয়? তরঙ্গের উপরিপাতের নীতি। তরঙ্গের উপরিপাতের নীতিটা কি? মাধ্যমের কোনো একটা কণার উপর যদি একাধিক তরঙ্গ পতিত হয়, অর্থাৎ একাধিক তরঙ্গের যদি উপরিপাত ঘটে, তাহলে এই মাধ্যমের কণার যে সরণ হবে, সেই সরণটা হবে এই তরঙ্গগুলোর আলাদা আলাদাভাবে পড়লে কণাটিকে যে সরণ ঘটাতো তার ভেক্টর যোগফলের সমান। কথাটা বোঝা গেল? আলাদা আলাদাভাবে তরঙ্গগুলো যদি কণার উপর পড়তো তাহলে এই কণাটার আলাদা আলাদাভাবে যে সরণ হতো সেই সরণ দুটির ভেক্টর যোগফল হবে এই দুটো কণা একসঙ্গে ওই তরঙ্গ, এই দুটো তরঙ্গ একসঙ্গে ওই কণার উপর পড়লে যে সরণ সৃষ্টি হবে কণাটার তার সঙ্গে সমান হবে। বোঝা গেল কথাটা? তাহলে আলাদা আলাদাভাবে এইটা আর এইটা পড়লে যে সরণ দুটো হতো, ধরো y1 হলো এই তরঙ্গটার জন্য সরণ, এই তরঙ্গটার জন্য সরণ হতো y2। তাহলে একসঙ্গে যদি কণা দুটো পড়ে তাহলে এর সরণ যেটা হবে সেটা যদি বলি y, তো yটা হবে সিম্পলি y1 প্লাস y2, ভেক্টর যোগ হবে অবভিয়াসলি। কিন্তু যদি সরণটা একটা নির্দিষ্ট দিকে হয়, শুধুমাত্র y অ্যাক্সিস বরাবর হয়, তাহলে অ্যালজেব্রাইক যোগ হবে, মানে বীজগাণিতিক যোগ, মানে নর্মাল সিম্পল সংখ্যা যোগের মতো যোগ, y1 প্লাস y2। উল্টো দিকে হলে সিম্পল বিয়োগ, সংখ্যা বিয়োগ করার মতো বিয়োগ হবে। তো এটাই হচ্ছে কি তরঙ্গের উপরিপাতের নীতি। বোঝা গেল? খুব সহজ জিনিস। এখন দেখো, তরঙ্গের উপরিপাতের ফলে তিনটে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে। একটা হচ্ছে স্থাণু তরঙ্গ, স্থাণু তরঙ্গ সৃষ্টি হয়। তরঙ্গের উপরিপাতের ফলে স্থাণু তরঙ্গ সৃষ্টি হতে পারে, বা স্বরকম্প তৈরি হয়, স্বরকম্প তৈরি হতে পারে। কিংবা আরেকটা জিনিস যেটা তৈরি হতে পারে সেটা হচ্ছে এটাকে বলা হয় ব্যতিচার, বাংলাতে বলে ব্যতিচার। তো স্থাণু তরঙ্গ মানে হচ্ছে স্ট্যাটিক ওয়েভ, স্বরকম্প মানে হচ্ছে বিটস, আর এটা হচ্ছে ইন্টারফারেন্স। তোমাদের 11-এর এই চ্যাপ্টারে, 11-এর এই সেমিস্টারে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে স্থাণু তরঙ্গ আর স্বরকম্প আছে। ব্যতিচারটা তোমাদের ক্লাস 12-এ ডিটেইলড আলোচনা করা হয়েছে, ওই জন্য এখানে ব্যতিচারটা খুব একটা ডিসকাস করা হয়নি। এখন আমাদের এই চ্যাপ্টারে মূলত আমরা আলোচনা করব স্থাণু তরঙ্গ এবং স্বরকম্প। স্থাণু তরঙ্গ বা স্ট্যাটিক ওয়েভ। তো স্ট্যাটিক ওয়েভ কী জিনিস, কাকে বলে? স্ট্যাটিক ওয়েভ হচ্ছে যে দুটি তরঙ্গ যদি দুটো
আইডেন্টিক্যাল মানে এক্স্যাক্টলি সেম দুটো তরঙ্গ, তাদের ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য সমান, তাদের কম্পাঙ্ক সমান, তাদের বিস্তার সমান, তাদের গতিবেগ একই, এই ধরনের দুটো তরঙ্গ একদম আইডেন্টিক্যাল। একটা যদি এইদিকে আরেকটা তার উল্টো দিকে, মানে দুটো তরঙ্গ পরস্পরের যদি উল্টো দিক থেকে এসে একে অপরের উপর উপরিপাতিত হয়, ঠিক আছে, তাহলে দেখা যায় যে এই তরঙ্গ দুটি একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ হয়ে যায়। মানে তরঙ্গর যে এনার্জি প্রবাহ একদিক থেকে আরেক দিকে একটা তরঙ্গ এনার্জি প্রবাহ বয়ে নিয়ে যায়, কিন্তু যদি দুটো তরঙ্গ পরস্পর এরকমভাবে এসে একে অপরের উপর উপরিপাতিত হয়ে যায়, তাহলে যে অংশে এই তরঙ্গ দুটি উপরিপাতিত হচ্ছে সেই অংশে এনার্জিটা কি হবে, এনার্জিটা সেই অংশে স্থির হয়ে যাবে। মানে কণাগুলোর যে এনার্জি, সেই এনার্জি নিয়েই সে শুধুমাত্র সরল দোলগতিতে দুলতে থাকবে। কিভাবে হবে সেটা আমি দেখাবো, ম্যাথামেটিক্যালি এবং গ্রাফিক্যালি আমি দেখাবো। কিন্তু দুটো এক্স্যাক্টলি সেম তরঙ্গ এসে উল্টো দিক থেকে এসে যে অংশে একে অপরের উপর, মানে মাধ্যমের যে অংশে এসে একে অপরের উপর উপরিপাতিত হবে, সেই অংশে কি হবে, তরঙ্গটা সীমাবদ্ধ হয়ে থেকে যাবে। ওই জন্য এই ধরনের তরঙ্গকে বলা হয় কি, স্থাণু তরঙ্গ। তাহলে দুটো তরঙ্গ যারা আইডেন্টিক্যাল, মানে একেবারে দুজনে একে অপরের সব কিছু সমান, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, এই সমস্ত কিছু, বিস্তার, গতিবেগ সমান, এরকম দুটো তরঙ্গ পরস্পরের বিপরীত দিক থেকে এসে একে অপরের উপর যদি উপরিপাতিত হয়, তাহলে যে তরঙ্গটি সৃষ্টি হয় তাকে বলা হয় স্থাণু তরঙ্গ। এটা মাধ্যমের একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে যায়, ওই জন্য এর নাম হচ্ছে স্থাণু তরঙ্গ, একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ হয়ে যায় বলে, ঠিক আছে, এটাকে বলা হয় স্থাণু তরঙ্গ। এইবার আমি একটা স্থাণু তরঙ্গ ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি। স্থাণু তরঙ্গটা উৎপন্ন কিভাবে হলো সেটা আমি গ্রাফিক্যালি এবং ম্যাথামেটিক্যালি দেখাবো, কিন্তু প্রথমে ধরে নাও যে আমি জানি যে স্থাণু তরঙ্গ এরকমভাবে হয়, মানে কিছু টার্মস ডিফাইন করতে হবে বলে আমি প্রথমে একটা স্থাণু তরঙ্গ এভাবে ড্র করছি, ঠিক আছে। এটা কিভাবে হয় সেটা আমরা আলোচনা করব। স্থাণু তরঙ্গ এর ডেফিনেশন অনুযায়ী আমরা কি বললাম, স্থাণু তরঙ্গ এমন হয় যে এর এনার্জি এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় না। অর্থাৎ এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটা কোনো একটা সিঙ্গেল তরঙ্গের নয়, দুটো তরঙ্গ উল্টো দিকে এসে পরিপাতিত হয়ে যে স্থাণু তরঙ্গটা তৈরি হয়েছে, সেই স্থাণু তরঙ্গটার ছবি, ঠিক আছে। তো স্থাণু তরঙ্গের ছবি এটা, মানে একটা এই দিক থেকে ওয়েভ যাচ্ছিল, একটা ওই দিক থেকে ওয়েভ আসছিল, সে দুটোর ওভারল্যাপ হয়েছে, দিয়ে স্থাণু তরঙ্গটা, এই যে তরঙ্গটা দেখাচ্ছে এটা হচ্ছে স্থাণু তরঙ্গ। যদি এটা স্থাণু তরঙ্গ হয়, এই মুহূর্তে যদি এরকম থাকে, তো কিছুক্ষণ পরে এই যে মাধ্যমের কণাগুলো এরকমভাবে বিস্তৃত হয়ে থাকবে, ঠিক আছে। এটা ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিই, সবগুলো সাইজ কাছাকাছি সেম রাখার চেষ্টা করি। এই অর্থাৎ এই যে তরঙ্গটা এটা কেমন তরঙ্গ একটু আমি বুঝিয়ে বলার চেষ্টা করি, দেখি। এই যে পয়েন্ট এ আর এই যে লাস্ট পয়েন্ট বি, এই দুটো পয়েন্ট হচ্ছে দেখা যাচ্ছে যে এদের বিস্তার কোনো নেই, এরা একটা ফিক্সড পয়েন্ট, তাই না। এটা ধরে নাও যে একটা দুই প্রান্তে কোনো খুঁটি বাঁধা আছে, এরকম দুটো জিনিস। তাহলে এ আর বি পয়েন্ট দুটো সর্বদা সাম্যাবস্থানে থাকবে। এইখান থেকে এই পয়েন্টটার নাম ধরো দিলাম, এই পয়েন্টটা বি, এটা বি বলেছি, তাহলে অলরেডি এটা সি, এটা ডি, এই মিডিল পয়েন্টটা ই, এই পয়েন্টটা এফ, এই পয়েন্টটা জি, এইচ, আই, জে, কে, এই পয়েন্টটা হচ্ছে জে, এটা কে, ওটা বি, এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। এ বি সি ডি এফ জি এইচ আই জে কে, এটা বোঝার কিছু নেই। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে কি, এই যে স্থাণু তরঙ্গের ক্ষেত্রে বিশেষ কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো সর্বদা সাম্যাবস্থানে থাকে। যেমন এই ডি পয়েন্টটা সর্বদা সাম্যাবস্থানে থাকবে, এই এফ পয়েন্টটা সর্বদা সাম্যাবস্থানে থাকবে, এইচ পয়েন্টটা সর্বদা সাম্যাবস্থানে থাকবে, এই পয়েন্টগুলো সর্বদা সাম্যাবস্থানে থাকবে। তাহলে এই তারটা অ্যাকচুয়ালি দুলছে কিভাবে, এই তরঙ্গটা যে হচ্ছে, কণাগুলোর স্পন্দন হচ্ছে কিভাবে, এই যে পুরো তারটা
পুরো তারটা এই দিকে চলে আসছে এইভাবে, আর এই অংশটা পুরো উপরে যাচ্ছে, এই অংশটা পুরো নিচে, এইভাবে দুলছে, বোঝা যাচ্ছে? এরকমভাবে দুলছে, পুরো এই অংশটা উপর থেকে নিচে, এটা পুরো উপরে এইভাবে দুলছে। তার মানে এই পয়েন্টগুলো কিন্তু স্থিরই আছে, এই পয়েন্টগুলো স্থিরই আছে, এই পয়েন্টগুলো সর্বদা সাম্যাবস্থানেই থাকছে, ঠিক আছে? কিন্তু চলতরঙ্গের ক্ষেত্রে কি দেখেছিলাম, প্রত্যেকটা পয়েন্ট কিছুক্ষণ পর পর শীর্ষবিন্দু হয়ে যাচ্ছে, তাই না? শীর্ষবিন্দুটা এগিয়ে যাচ্ছে, মানে প্রত্যেকটা পয়েন্ট কিছুক্ষণ পর পর শীর্ষবিন্দুতে যাচ্ছে, মানে তাদের বিস্তার শীর্ষবিন্দু পর্যন্ত যাচ্ছে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে বিশেষ বিশেষ পয়েন্ট সর্বদা সাম্যাবস্থানে থাকে। এর পরের পয়েন্টগুলো দেখো, ধরো এই পয়েন্টটা, এই পয়েন্টের ম্যাক্সিমাম বিস্তার কত? এতটা, এইখান থেকে এতটা হচ্ছে ম্যাক্সিমাম বিস্তার উভয় দিকে। এই যে পয়েন্টটা, এটার বিস্তার কিছুটা কম, কিন্তু ওই বিস্তারটা টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না, ফিক্সড থেকে যাচ্ছে। ওই কণাটা সর্বদাই এইখান থেকে এইখানের মধ্যে যাতায়াত করতে থাকবে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে স্যার অ্যান্ড ম্যাম? তো যদি দুটো একই আইডেন্টিক্যাল তরঙ্গ উভয় দিক থেকে এসে উপরিপাতিত হয়, তাহলে যে স্থানু তরঙ্গটা তৈরি হয় তার ধরন নেচারটা এরকম। এই যে পয়েন্টগুলো যেগুলো সর্বদা স্থির থাকছে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় নিস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু। আর এই যে পয়েন্টগুলো যেগুলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যেমন সি, ই, জি, এই পয়েন্টগুলো, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু বলা হয়, ঠিক আছে? এখন দেখো, এই যে এ থেকে ডি পর্যন্ত, মানে দুটো পরপর নিস্পন্দ বিন্দুর মাঝে যে অংশটা, এডি বা ডি, দুটো নিস্পন্দ বিন্দুর মাঝের অংশ, এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লুপ। কি বলা হয়? লুপ। স্থানু তরঙ্গের লুপ বলা হয়, বোঝা গেল? স্থানু তরঙ্গের লুপ বলা হয়। তাহলে নিস্পন্দ বিন্দু বুঝলাম, লুপ বুঝলাম, সুস্পন্দ বিন্দু বুঝলাম। এখন এই যে স্থানু তরঙ্গ, এই স্থানু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলতে কোনটাকে বুঝবো? দেখো, এই যে পুরো এই যে স্থানু তরঙ্গটা, এই স্থানু তরঙ্গটা লক্ষ্য করো, এর এই শীর্ষবিন্দু পরের শীর্ষবিন্দু এইটা, তাই না? এ যে ফেজে আছে এটাও সেই ফেজে আছে, সেই মুহূর্তে, পরের মুহূর্তে দুটোই ফেরত আসবে। তো এই যে শীর্ষবিন্দু আর এই শীর্ষবিন্দু, এই দুটোর মাঝের দূরত্বকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমরা বলতে পারি এই যে একটা তোমার নিস্পন্দ বিন্দু আর এই যে নিস্পন্দ বিন্দু, এই দুটোর মাঝের দৈর্ঘ্যকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দুটো লুপের মাঝের দৈর্ঘ্য হলো, দুটো লুপের মোট দৈর্ঘ্য কি হলো? একটি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দুটি লুপ সমান কি? ল্যামডা। তাহলে একটি লুপ সমান কি? একটি লুপ সমান হচ্ছে λ/2, ঠিক আছে? আর একটা যদি আমরা বলি নিস্পন্দ বিন্দু থেকে পরের যে সুস্পন্দ বিন্দু, ঠিক আছে, একটা নিস্পন্দ বিন্দু আর তার পাশের যে সুস্পন্দ বিন্দু, এর মাঝের দৈর্ঘ্য কত হবে? একটি লুপের অর্ধেক, মানে λ/4 হবে, ঠিক আছে? এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। স্থানু তরঙ্গ কিভাবে উৎপন্ন হয় সেটা লেখচিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব। ধরো যে কোনো এক সময়ে এইরকম সিচুয়েশান ঘটলো, এই একটা তরঙ্গ ধরো এইরকমভাবে পড়েছে, সেই সময় এই তরঙ্গটা এদিক থেকে এদিকে যাচ্ছে, সেই সময় এক্স্যাক্টলি সেম আরেকটা তরঙ্গ উল্টো দিক থেকে এসে এইভাবে পড়েছে, ঠিক আছে? এইভাবে পড়েছে। এখন এই তরঙ্গটা উল্টো দিকে যাচ্ছিল, এরা এইভাবে একে অপরের উপরে উপরিপাতিত হয়েছে কোনো একটা জায়গায়। এখন দেখো, এই যদি সিচুয়েশান হয় তাহলে কি হবে? এই যে কণাটা, মাধ্যমের এই কণাটা, শুধু যদি এই তরঙ্গটা পড়তো তো এই তরঙ্গটার টেন্ডেন্সি ছিল কণাটাকে এইখানে নিয়ে যাওয়ার, তাই না? কণা এইখানে নিয়ে চলে যেত যদি শুধু এই তরঙ্গটা পড়তো। এই তরঙ্গটা যদি পড়তো তাহলে কণাটার বিস্তার এইখান পর্যন্ত হতো উল্টো দিকে, সমান এবং বিপরীত। যে কোনো একটা পয়েন্ট দেখো, এই পয়েন্টটার বিস্তার এদিকে এত দূর পর্যন্ত হতো, এই তরঙ্গটা পড়লে শুধু এই দিকে হতো। অর্থাৎ প্রত্যেকটা কণার দেখো
বিস্তার যে ঘটনা মানে ওকে যে সাম্যাবস্থান থেকে সরানোর টেন্ডেন্সি কতটা, সেটা হচ্ছে এক্স্যাক্টলি সেম দুটো তরঙ্গের ক্ষেত্রে, কিন্তু উল্টো দিকে। যার ফলে এর যে লব্ধি তরঙ্গটা, যে স্থাণু তরঙ্গটা তৈরি হবে, সেটা কোনটা হবে? সেটা হবে প্রত্যেকটা বিন্দুতে সাম্যাবস্থানে। এই যে টাইমটা যখন এরকম ঘটনা ঘটছে, সেই টাইমটাকে ধরো আমরা বলছি টাইম t=0। ঠিক আছে, তাহলে দুটো চলতরঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখেছি? এই যে শীর্ষটা এগিয়ে যায় আস্তে আস্তে, তাই না? শীর্ষটা আস্তে আস্তে এগিয়ে যায়, মানে এখন এই পয়েন্টটা শীর্ষ আছে, পরের এই পয়েন্টটা শীর্ষ, মানে এই কণাটা শীর্ষ পর্যন্ত অসিলেট করবে। এরকমভাবে তরঙ্গটা এগিয়ে যায়। তো এরকমভাবে যেতে যেতে কোনো না কোনো সময় তো সিচুয়েশান এরকম হবে, এর শীর্ষ এগিয়ে যাচ্ছে, এর শীর্ষ এগিয়ে যাচ্ছে, পরস্পরের শীর্ষ একে অপরের সোজা কিন্তু উল্টো দিকে পড়তে পারে, এরকম হতে পারে। যদি হয় তাহলে তখন এরকম সিচুয়েশান হবে। অ্যাট টাইম t=0 ধরছি ওই টাইমটাকে, তখন কি হবে? লব্ধি তরঙ্গ এরকম হবে। অর্থাৎ এই যে আমি বলছিলাম, যখন লুপটা বোঝাচ্ছিলাম যে এই লুপটা ওপরে আছে, পরের লুপটা নিচে আছে, পুরো সেকেন্ড লুপটা নিচে নামছে, এই লুপটা পুরো উপরে উঠছে একসঙ্গে, এরকম সিচুয়েশান ঘটনা ঘটছে। এর পরের লুপটাও এরকমভাবে আপ ডাউন করছে। এরকম করতে করতে যখন একটা লুপ আরেকটা লুপের সোজাসুজি চলে আসছে, সমস্ত লুপ যখন একই লাইনে আসছে, তখন টাইম t=0 বলছি আমি। বুঝেছো? কখন এটা হবে? যখন দুটো তরঙ্গ এইরকমভাবে একে অপরের উপরে উপরিপাতিত হচ্ছে। এখন টাইম t=t/4 কি হবে দেখো। টাইম t=t/4 মানে আমাদের যে পর্যায়কাল তার 4 ভাগের 1 ভাগ সময়। একটা পূর্ণ পর্যায়কালে তরঙ্গ কত দূরত্ব যায়? ল্যামডা দূরত্ব যায়। তাহলে এই ক্ষেত্রে λ/4 দূরত্ব যাবে। ল্যামডা হচ্ছে এই পুরো দৈর্ঘ্যটা ল্যামডা, তাহলে λ/4 মানে হচ্ছে অর্ধেকের অর্ধেক। অর্ধেক হচ্ছে এইটা, তার অর্ধেক মানে এইটুকু বা এইটুকু বলতে পারি, তাই না? এটা হচ্ছে λ/4, এইটুকু হচ্ছে λ/4। তাহলে t/4 টাইমে এই তরঙ্গটা λ/4 ওইদিকে এগিয়ে যাবে, এই শীর্ষবিন্দুটা λ/4 এদিকে এগিয়ে আসবে, তাই তো? তাহলে এই সময় আমরা গ্রাফটা ড্র করি। দেখো আমি পয়েন্টগুলো এখানে নির্দেশিত করি। এই পয়েন্টটাকে ধরো বলছি বি, মিডিলের পয়েন্টটাকে সি, এই পয়েন্টটাকে বলছি ডি, এই পয়েন্টটাকে ই। ঠিক আছে, এখন এই যে শীর্ষবিন্দুটা λ/4 t/4 টাইমে λ/4 দূরত্ব যাবে, মানে শীর্ষবিন্দুটা এখানে চলে আসবে, মানে শীর্ষবিন্দুটা ডি বিন্দুর কাছাকাছি আসবে। এটা হচ্ছে সি বিন্দু, এটা এ, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই তরঙ্গটার শীর্ষবিন্দু আসবে এর মাথায়। ঠিক আছে, এইখানে শীর্ষবিন্দুটা থাকবে। আর এই যে মিনিমাম পয়েন্ট, এটা আসবে সি এর উপরে, তাহলে সি এরকম। আর এই যে মিনিমাম পয়েন্টটা, এইটা যাবে ই এর উপরে, তাহলে এরকমভাবে হবে। আর এইদিকে তরঙ্গটা এগিয়েছিল λ/4 দূরত্ব পর্যন্ত, তাই না? এরকমভাবে গিয়ে এইখানে আবার জয়েন হবে। তাহলে এইটা ওই অংশটা এখানে এগিয়ে এসছে, এরকমভাবে হবে। এইটা ই এর অংশ, ইটা এত দূর পর্যন্ত এগিয়ে যাবে, তাই না? তার মানে ইটা ম্যাক্সিমাম ছিল, ম্যাক্সিমাম পয়েন্টটা এখানে চলে আসবে, এরকম হলো। আর ওই দিক থেকে ওই তরঙ্গটা যেটা আসছে এই দিক থেকে, ওটা কি হবে? এর ম্যাক্সিমাম পয়েন্টটাও এখানে চলে আসবে, মানে ম্যাক্সিমাম পয়েন্ট এইখানে, এই মিনিমামটা বিতে ছিল ইতে চলে আসবে। তার মানে এক্স্যাক্টলি সেম হবে। লজিক একটু ভেবে দেখতে হবে তোমাদেরকে, একটু চিন্তা ভাবনা করবে। আমি যেটা ড্র করছি এটাই হবে ড্রয়িং। তাহলে দুটো তরঙ্গই এক্স্যাক্টলি সেম, একে অপরের উপর এইভাবে t/4 টাইম পরে উপরিপাতিত হবে। তাহলে এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে কি হবে? এই সাইডটাতে দেখো দুটোই পজিটিভ দিকে ডিসপ্লেসমেন্টের টেন্ডেন্সি, তাহলে এই দুটো যোগ হয়ে আরও উঁচু হয়ে যাবে। আর এইদিকে দুটোই নেগেটিভ, তাহলে যোগ হয়ে আরও নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমাদের যে স্থাণু তরঙ্গটা হবে সেটা হবে এরকম। এইটা হচ্ছে লব্ধিটা, লালটা যেটা আঁকলাম বাইরে, এইরকমভাবে t/4 সময় পরে। এখন আরেকটু সময় যদি আমরা দিই, t সমান কত? t সমান t/2। t/2 যদি করি, তাহলে এই শীর্ষবিন্দুটা আরেকটু এগিয়ে যাবে। আরেকটা ড্র করি,
সরি, আমি আরেকটু আগিয়ে আঁকি, এগিয়ে যাবে তো, এগিয়ে তো আঁকতে হবে, তাই না? তাহলে এবার আমরা পয়েন্টগুলোকে এখানে দেখিয়ে দিই কোনটা কি পয়েন্ট। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মিডিলেরটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ই। কি স্যার অ্যান্ড ম্যাম, পেশেন্স আছে তো? রাখতে হবে, পেশেন্স রাখতে হবে। এখন এই পয়েন্টটা পৌঁছে যাবে ই এর ওপরে, মানে ইটা হবে ম্যাক্সিমাম পয়েন্ট, ইটা, আর এই লুপটা এখানে পৌঁছে যাবে, তাহলে এরকমভাবে, আর এইটা ডিতে পৌঁছে যাবে, তাহলে এরকম হবে, এরকম, এই, ঠিক আছে। আর এই দিক থেকে যেটা আসছিল সেটার ম্যাক্সিমাম পয়েন্টটা কোথায় পৌঁছাবে? সিতে ম্যাক্সিমাম পয়েন্টটা পৌঁছাবে, সি এর এই যে এটা তাহলে এই পয়েন্টে এতে পৌঁছে যাবে, তাহলে আমার ড্রয়িংটা হবে এইরকম। আবার দেখো তরঙ্গ দুটো ইকুয়াল এবং অপোজিট দিকে আছে, আবার কি হবে? আবার লব্ধি তরঙ্গ, যে লব্ধিটার মান কত হবে? আবার 0, মানে এই মিডিলে থাকবে। তাহলে প্রথমে 0 ছিল, তারপরে একটা ওপরের দিকে চলে গেল, এরপরে আবার 0তে সবাই চলে আসছে, এই লুপটাও 0তে চলে আসছে। এরপরে আবার কি হচ্ছে? এরপরে যখন টাইম টি ইকুয়াল টু তোমার 3t/4, যখন টাইম টি ইকুয়াল টু 3t/4, তখন কি হবে? তখন দেখো এখানে ড্র করছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, হালকা দেখা যাবে, কত দূরত্ব পর্যন্ত দেখা যাচ্ছে দেখি। আচ্ছা, এটার উপরে আমাকে ড্র করতে হবে, ঠিক আছে। দেখো তোমরা একটু ধৈর্য ধরে দেখি মোটামুটি এই দূরত্ব পর্যন্ত দেখা যাচ্ছে কিনা। ওকে, এর উপরে আমাকে ড্র করতে হবে। তাহলে দেখো এবার এই যে পয়েন্টগুলো আমি প্রথমে করে দিচ্ছি, পয়েন্ট আউট করে দিচ্ছি। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আমার মিডিলে আছে ডি, এইখানে আছে সি, এইখানে আছে ই। এবার কি হবে? এরপরে টি ইকুয়াল টু 3t/4 টাইমে কি হবে? এই তরঙ্গটা আরেকটু এগিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা ডি এর উপরে আসবে, ম্যাক্সিমাম পয়েন্টটা ডি এর উপরে আসবে, আর এই পয়েন্টটা এইখানে আসবে, তাহলে এইরকমভাবে হবে, এরকমভাবে, ঠিক আছে। আর এই ম্যাক্সিমাম পয়েন্টটা বি এর উপরে চলে আসবে, মানে এরকমভাবে। আর এই যে এইটা যেটা এদিকে যাচ্ছে সেটা কি হবে? এই ম্যাক্সিমাম পয়েন্টটা ডি এর উপরে আসবে, এই ম্যাক্সিমাম পয়েন্টটা ডি এর উপরে আসবে, তাহলে এটাও ডি এর উপরে এলো, এরও ম্যাক্সিমাম পয়েন্ট ডি এর উপরে এলো, এই মিনিমাম পয়েন্টটা ই এর উপরে আসবে, তারপরের ওই উঁচু অংশটা এইখানে থাকবে, এইভাবে এক্স্যাক্টলি থাকবে। তাহলে এই দুটো লব্ধিটা কি হবে? এটা আরও নিচের দিকে, লব্ধিটা বুঝে নাও, আরও নিচের দিকে যাবে, আর এটা আরও উপরের দিকে যাবে। তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, এই যে লুপটা, মাঝের লুপটা, এই অংশটা সি অংশটা একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর এর পরের অংশটা আবার একবার কি হয়েছে? এই যে নিচের দিকে ছিল, এবার উপরের দিকে গেছে, এটা নিচের দিকে ছিল, উপরের দিকে গেছে, আর মাঝে দুবার কি হলো? এইখানে আর এইখানে দুবার কি হলো? পুরোটা ফ্ল্যাট, মানে এটা যখন উপরে যাচ্ছে আর এটা নিচে আসছে, তখন পুরোটা একটা লাইনে চলে আসছে। টি ইকুয়াল টু 0 টাইমে ওটা হচ্ছে, আর টি ইকুয়াল টু t/4 টাইমে ওই ঘটনাটা ঘটছে। লক্ষ্য করো যে এই যে সি বিন্দুটা আর ই বিন্দুটা, এইখানে তো প্রত্যেকটা বিন্দুই সাম্যাবস্থানে ছিল, কিন্তু যখন একটা লুপ ওপরে যাচ্ছে তখনও সি আর ই বিন্দুটা সাম্যাবস্থানে আছে, আবার তো সবাই সাম্যাবস্থানে চলে এলো, আবার দেখো সি আর ই বিন্দু সাম্যাবস্থানে আছে, অর্থাৎ সি আর ই এই দুটো বিন্দু হচ্ছে কি? নিস্পন্দ বিন্দু, ঠিক আছে। আর এই ডি বিন্দুটা হচ্ছে কি? ডি বিন্দুটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, এখানে বি বিন্দুগুলোও কিন্তু এইখানে সুস্পন্দ বিন্দু, ঠিক আছে। তো আমরা তরঙ্গের একটা নির্দিষ্ট অংশ দেখিয়ে তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম গ্রাফিক্যালি। আশা করি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি স্থাণু তরঙ্গটা কিভাবে সৃষ্টি হয়। কিছু তোমার পয়েন্ট
স্থির হয়ে যাচ্ছে, আর বাকি যে অংশটা সেই অংশটা পুরোটা উপরে আর পুরোটা নিচে এইভাবে যাওয়া আসা করছে। মানে প্রত্যেকটা বিন্দুর বিস্তার নির্দিষ্ট হয়ে গেছে, একটা নির্দিষ্ট এক্স এর ভ্যালুর জন্য বিস্তারটা নির্দিষ্ট হয়ে গেছে। ম্যাথামেটিক্যালি আবার জিনিসটা দেখাবো, তাহলে সম্ভবত আরও বেশি ক্লিয়ার হবে। এবার আমরা দেখলাম যে স্থান তরঙ্গের উৎপত্তির আমরা যে ব্যাখ্যাটা দিলাম এটা হচ্ছে কি লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা, তাই না? এবার আমরা অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি সেটা করে দেখাবো যে অ্যাকচুয়ালি স্থান তরঙ্গটা কেমন হচ্ছে। আচ্ছা, এইখানে আমরা যে তরঙ্গের অংশটা এভাবে এঁকেছিলাম, এইখানে তোমরা আবার এই অংশটা আর এই অংশটা খুঁটি ভেবে নিও না। আমরা একটা তরঙ্গের অংশ দেখাচ্ছি, এই দাগটা দিয়ে সেই অংশটা কেটে দিয়েছি, এরকম ভাবতে পারো। কিন্তু এমন না যে এটা আর এটা খুঁটি, খুঁটি হলে ওই দুটো বিন্দুতে ম্যাক্সিমাম বিস্তার হবে না। ছবিতে ম্যাক্সিমাম বিস্তার দেখালাম, তাই না? এই দুই প্রান্তে আমার যে মানে চিত্র, সেই চিত্র অনুযায়ী ম্যাক্সিমাম হচ্ছিল। তো এটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য, একটা অংশ দেখানোর জন্য, এগুলো খুঁটি নয়। তরঙ্গটা ধরো আরও দূর পর্যন্ত বিস্তৃত আছে, এটা নির্দিষ্ট অংশ আমি তোমার এখানে দেখালাম। তো এবার আমরা গাণিতিকভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো, আমরা জানি একটা তোমার তরঙ্গের ইকুয়েশন y = a sin ওমেগা টি মাইনাস কে এক্স। আমরা এটাই ইকুয়েশনটা শিখেছি যে যদি এক্সের দিকে তরঙ্গটা প্রবাহিত হয়, পজিটিভ এক্সের দিকে, তাহলে ইকুয়েশনটা হয় a sin ওমেগা টি মাইনাস কে এক্স। আর যদি তরঙ্গটা উল্টো দিকে প্রবাহিত হয়, এটাকে y1 বলছি, y2 হবে a sin ওমেগা টি প্লাস কে এক্স। এই দুটো তরঙ্গ এক্স্যাক্টলি সেম, একটা পজিটিভ এক্সের দিকে যাচ্ছে, একটা নেগেটিভ এক্সের দিকে যাচ্ছে। তরঙ্গ আমরা অলরেডি জানি, তরঙ্গের ইকুয়েশন কীভাবে তৈরি করেছিলাম জানি, কোনটার মান, কোনটার মিনিং কি, কোনটা কি সেটা আমরা জানি। তাহলে লব্ধি তরঙ্গ, এই দুটো তরঙ্গ যদি একে অপরের উপর পতিত হয়, একসঙ্গে একই কণার উপরই পাতিত হয়, তাহলে লব্ধি যে তরঙ্গটা তৈরি হবে সেটা সিম্পলি হবে কি y1 প্লাস y2 সমান কি, এ কমন নিয়ে নিলাম, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস সাইন ওমেগা টি প্লাস কে এক্স। সাইন এ প্লাস বি এর ফর্মুলা, সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, এ 2 সাইন এ প্লাস বি বাই 2। তাহলে এটা প্লাস এটা বাই 2 যদি করি, মাইনাস কে এক্স আর প্লাস কে এক্স কেটে যাবে, এটা প্লাস এটা করলে মাইনাস কে এক্স প্লাস কে এক্স কেটে যাবে, ওমেগা টি আর ওমেগা টি, তাহলে হবে 2 ওমেগা টি বাই 2, তাহলে আমরা শুধু পাবো ওমেগা টি। ঠিক আছে, আর কস এ মাইনাস বি, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স, এটা মাইনাস যখন করব মাইনাস ওমেগা টি হয়ে যাবে, তাহলে প্লাস ওমেগা টি আর মাইনাস ওমেগা টি কেটে যাবে, তাহলে কস মাইনাস 2 কে এক্স বাই 2, তাহলে শুধু থাকবে মাইনাস কে এক্স, কিন্তু কসের ভিতরে মাইনাস দেওয়া না দেওয়া সমান, তাহলে আমরা পেলাম 2 সাইন ওমেগা টি কস কে এক্স। এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি 2a cos kx sin ওমেগা টি। এখন এই পুরো অংশটা দেখো ফিক্সড হয়ে যাবে, নির্দিষ্ট ভ্যালু নির্দিষ্ট হয়ে যাবে যদি এক্স এর আমি একটা নির্দিষ্ট মান দিয়ে দিই। তার মানে এই যে আমার মাধ্যমের বিভিন্ন অংশে এক্স এর মান আলাদা, কিন্তু এক্স এর মান যদি আমি নির্দিষ্ট বসিয়ে দিই, তাহলে এই অংশটা পুরোটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা অনেকটা এ সাইন ওমেগা টি এরকম টাইপের ইকুয়েশন, তাই না? একটা কনস্ট্যান্ট সাইন ওমেগা টি। তো এটা কিসের ইকুয়েশন? এটা সরল দোল গতির ইকুয়েশন। তার মানে বিষয় হচ্ছে যে এরকম দুটো চলতরঙ্গ যদি একে অপরের উপর পরিপাতিত হয়, তাহলে এক্স এর একটা নির্দিষ্ট মান যদি বসিয়ে দিই, প্রত্যেকটা কণা নির্দিষ্ট এক্স এর ভ্যালুর জন্য প্রত্যেকটা কণা পাবো আমরা, সেই প্রত্যেকটা কণাগুলো সরল দোল গতিতে দুলতে থাকবে, তাই না? তাহলে এইটা হয়ে গেল একটা স্থানু তরঙ্গ। এটা কিন্তু আর প্রবাহী তরঙ্গ নয়, কারণ ওমেগা টি মাইনাস কে এক্স ফর্মে কিছু নেই সাইনের মধ্যে। তাহলে এটা হয়ে গেল একটা স্থানু তরঙ্গ। এবার এই স্থানু তরঙ্গের কোথায় আমরা সুস্পন্দ বিন্দু পাবো আর কোথায় নিস্পন্দ বিন্দু পাবো? দেখো, যখন cos kx = 0 হবে, cos kx যখন 0 হবে, তখন এই অংশটা 0, মানে ওদের বিস্তার নেই। মানে কি, ওইখানে পয়েন্টটা সবসময় টাইম যতই পরিবর্তন করো এই অংশটা 0 হয়ে যাবে cos kx 0 হলে। তাহলে ওই বিন্দুগুলোর বিস্তার কত হবে, মানে কত দূরত্ব পর্যন্ত কণাগুলো অ্যাকচুয়ালি অসিলেট করবে,
কোনো দূরত্বই যাবে না, কারণ এই অংশটা জিরো মানে পুরোটাই জিরো, তাহলে অয় সমান জিরো হবে। তো কস কে এক্স কখন জিরো হবে? এই অংশটা থিটাটা, এটা যদি কস থিটা বলি, পুরোটাকে কে এক্সটাকে থিটা যদি ভাবো, তো থিটা যখন π/2 হয় তখন জিরো হয়, কস π/2 জিরো। তাহলে কে এক্স সমান যদি π/2 হয় তাহলে জিরো হবে। আবার দেখো কস পায়ে জিরো হয় না, কস পায়ে -1 হয়ে যায়, তাহলে পাই নয়। আবার 3π/2, পাই প্লাস π/2তে আবার কস জিরো হয়, তাই না? তাহলে কস আবার 3π/2তে জিরো হয়, কস আবার 5π/2তে জিরো হয়। অর্থাৎ কস আমরা জেনারেলি লিখতে পারি 2n + 1 π/2তে জিরো হয়, যেখানে n এর মান কত? 0, 1, 2, 3। যদি 0 বসাও তাহলে কত পাবে? π/2। যদি 1 বসাও তাহলে 3π/2, যদি 2 বসাও 5π/2। তার মানে বোঝা গেল যে কে এক্সের মান যদি এরকম হয় তাহলে আমার কে এক্সের মান যদি এরকম হয় তাহলে আমার টোটাল যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, লব্ধি সরণ যে হচ্ছে কণার, সেটা হবে 0। তাহলে এক্সের মান কত হতে হবে? আচ্ছা, কে এর মান কত আমরা জানি, কে এর সংজ্ঞা 2π/λ ইন্টু এক্স সমান, কে এর সংজ্ঞা এটা 2π/λ, 2n + 1 π/2। তাহলে এক্স সমান কত হবে? পাই পাই কেটে যাবে দেখো, তাহলে 2n + 1 λ/4। এক্স এর মান এরকম যদি হয়, অর্থাৎ এন এর মান 0 বসাও λ/4 দূরত্বে, তারপরে হচ্ছে কত? λ/4 দূরত্বে, তারপরে 1 যদি বসাও তাহলে 3 λ/4 দূরত্বে। এইরকম দূরত্বে পরপর পরপর কী হবে? আমার পরপর কী হবে? আমার নিস্পন্দ বিন্দু হবে, ওই জায়গাগুলোতে লব্ধি সরণ 0 হবে। সুস্পন্দ বিন্দু কোথায় কোথায় পাবো? যেখানে কস কে এক্সটা 1 হবে বা -1 হবে, তাই না? কস কে এক্স 1 বা -1 কোথায় হবে? কে এক্স সমান 1 বা -1 কখন হবে? +-1 কখন হবে? যদি কে এক্সের মান, কস কে এক্সের মান +-1 কখন হবে? কস কে এক্স সমান +-1 কখন হবে? কে এক্সের মান যখন 0 হবে তখন 1, তাই না? যদি পাই হয় তাহলে -1 হোক, এইখানে +-1 তো হবে, মানে বিস্তারটা ওইখান থেকে পেয়ে যাচ্ছে। আমরা জানি প্লাস বা মাইনাস দিয়ে সরল দোলগতির প্রকাশ করা যায়, শুধু ইনিশিয়াল ফেজটা উল্টো হয়। তাহলে 0 পাই, তারপরে কত? 2 পাই, তারপরে 3 পাই, তারপরে 4 পাই। এক কথায় আমরা কি বলতে পারি? n পাই, তাই না? কে এক্স সমান যদি n পাই হয় তাহলে আমরা দেখছি যে কে এক্স সমান যদি n পাই হয়, যেখানে n সমান 1, 2, 0, 1, 2, 3, 4, তাহলে কিন্তু আমার কস কে এক্স এর মান +-1 হবে, ঠিক আছে? তাহলে এইখানে এক্স পায়ের কে ডেফিনেশন অনুযায়ী কে হচ্ছে 2π/λx সমান এটা হতে হবে। তাহলে এক্স সমান কত হবে? n পাই পাই কেটে যাবে, n λ/2। n λ/2 যদি হয় এক্স এর মান, তাহলে আমরা কি পাবো? এক্স তোমার একটা সুস্পন্দ বিন্দু পাবো। তাহলে n এর মান 0 বসালে কি সুস্পন্দ বিন্দু পাবো? হ্যাঁ, স্টার্টিং পয়েন্টে একটা সুস্পন্দ বিন্দু পাবো, তারপরে n = যদি 1 বসায় λ/2 দূরত্বে আর একটা সুস্পন্দ বিন্দু, এইভাবে আমরা সুস্পন্দ বিন্দু পরপর পেতে থাকবো। তাহলে তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো জানাবে, আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবভিয়াসলি ডিসকাস করবে। এই জিনিসটা তোমাদেরকে একটু ব্রেন লাগাতে হবে। ক্লাস 11-এর ছেলে, প্রথমবার হয়তো ওয়েব দেখছো তোমরা, একটু তোমাদের মনে হতে পারে, কিন্তু কি আমি খুব ইজিলি, খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা কনসেপ্ট কভার করেছি। তোমরা কতটা নিতে পারছো তোমাদেরকে দেখতে হবে, বাড়িতে একবার চেষ্টা করতে হবে, লিখতে হবে, যোগ বিয়োগ করতে হবে, ছবিগুলো আঁকতে হবে, করে দেখতে হবে, তবেই ফিল করতে পারবে। না হলে মনে হবে যে বিশাল কিছু ব্যাপার বুঝতে পারছি না বা অনেক কিছু। তো বোঝার জন্য তোমাকে কিন্তু একটু পড়তে হবে, তোমাকে ওই জায়গায় আসতে হবে, তবে হয়তো খুবই ভালো বুঝতে পারবে। না হলে মনে হবে যে বুঝতে পারছি না। সে যতই MIT-র প্রফেসর পড়াক না কেন, যদি না পড়ো, নিজে থেকে যদি ব্রেন না লাগাও, তাহলে কিন্তু বুঝতে পারবে না অত ভালো, ঠিক আছে? ভালো বোঝার জন্য তোমাকে বই পড়তে হবে, চিন্তা করতে হবে। তো এরপরে এরকম সিরিজ চলতে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধু বান্ধবদের সঙ্গে পারলে শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।